দেয়ালে বাংলা অক্ষরে বড় বড় করে লেখা বলদ বলদ। আর সেই লেখার দিকে স্থির জ্বলন্ত চোখে চেয়ে আছে। চেয়ে থাকবার কারণ অবশ্য যৌক্তিক। নিচে ছোট ছোট অক্ষরে নাফিয়া নামটি দৃষ্টির আড়াল হয়নি। দেহের ভিতরে আগ্নেয়গিরি জেগে ওঠে। সদ্য রং করা মূল ফটকের পাশের দেয়াল, সেখানে অসভ্যতামি করার সাহস একজনই করতে পারে। সে আর কেউ নয়, তাদেরই ইতর প্রতিবেশী। নাফিয়ার চোখ গেল উপরে। খোলা বারান্দার দেয়ালে উকি দিয়ে দাঁড়িয়ে থাকা এক লোকের ঠোঁটে চওড়া হাসি। সাদা দাঁতগুলো বের করে রেখেছে। উপহাসের সুরে বলল, কেমন লাগে? আমাদের বাড়ির নতুন গেটে চাবি দেওয়া চোর দেওয়ার সময় 100 বার ভাবা উচিত ছিল। নাফিয়া পারলে হাত লম্বা করে ঘাটটা চেপে ধরতো, কিন্তু না, সে কিছুই করলো না। আরিফের দিকে চেয়ে হাসলো। বাঁকা হাসি, হাসির পেছনে অনেক রহস্য। আরিফ অবাক হয়, সোজা হয়ে দাঁড়ায়। এতক্ষণে তো লঙ্কাকাণ্ড ঘটে যাওয়ার কথা হলো না কেন? হাজব, এই মেয়ে রিয়াক্ট করলো না কেন? মাথা চুলকাতে চুলকাতে নিজের কাছে প্রশ্ন করে আরিফ। আরিফের চোখ পড়ল সোজাসুজি বারান্দায়। নাফিয়া এসে হাজির সেখানে, হাতে বড় বালতি আর মগ। ছোট্ট বারান্দায় দোল খেলানো গাছের লতাপাতা এখন বৃষ্টিতে ভিজবে। নাফিয়া গুনগুন গান ধরল। গাছগুলোতে পানি দিতে দিতে একবার আর চোখে আরিফের আশ্চর্য মুখখানা দেখেছে। সাথে সাথে কপাল কুঁচকে ফেলে। মনে মনে বলল, কি বিশ্রী। আরিফ সেটা শুনতে পায়নি। আশ্চর্য হয়ে বলল, আজ বাঘিনী বিড়াল হয়ে গেল কি করে? নাফিয়া হাত থামিয়ে প্রশ্ন করে, আমাকে কিছু বললেন ভাইয়া? ভাইয়া শুনে আকাশ থেকে পড়ার উপক্রম আরিফের। এত মিষ্টি কণ্ঠ, সেটি নাফিয়ার মুখ থেকে অসম্ভব। আরিফ প্রশ্ন করল, ডেট এক্সপায়ার মাল গিলেছ নাকি? নাফিয়া বারান্দার গ্রিলে কনুই ঠেকিয়ে প্রশ্ন করে, কেন বলুন তো? এত চুপচাপ কি কারণে? আপনার আমাকে চুপচাপ দেখতে ভালো লাগছে না বুঝি? আরিফ কোনোভাবে হজম করতে পারছে না নাফিয়ার এই রূপ। নাফিয়াদের বাড়ির পাশেই নতুন একটা বাড়ি হয়েছে। আরিফও তার বাবার সম্মিলিত ভিটা নিজেদের মতো করেই সাজিয়েছে। মাসখানেক হলো উঠেছে নতুন বাড়িতে। পাশে নাফিয়াদের দোতলা বাড়ি, ঠিক আরিফের ঘরের পাশাপাশি। মেয়েটার সাথে প্রথম দিন থেকে এক বৈরী ভাব। কেন, তার উত্তর জানা নেই। আরিফের কাছে নাফিয়ার তিক্ত বিরক্ত মুখখানা আর তার উল্টোপাল্টা কাজ একমাত্র কারণ। এই তো সেদিন সাদা শার্টে পানি ফেলে ভিজিয়ে দিল। অফিসে যাওয়ার পথে বড়সড় একটা বাধা দিয়েছে মেয়েটি, কিন্তু তার মুখে কোনো অনুশোচনা দেখা যায়নি। বরং বাঁকা হাসি দিয়ে এড়িয়ে গেছে, যেন এটি কোনো অপরাধী নয়। ঠিক তার পরদিন আরিফদের বাড়িতে নতুন দরজায় চাবি দিয়ে ক্ষতবিক্ষত করেছে। সুন্দর কালো রঙের দরজার অবস্থা নাজেহাল। বর্তমানে ফিরে এলো আরিফ। বয়সে তার থেকে এগুনে গুনে 8 বছরের ছোট এই মেয়ে। কবি সাহিত্যিকদের ভাষায় অষ্টাদশী যুবতী, কিন্তু আরিফের ভাষায় চন্ডাল। চণ্ডাল। শুনেও বিশেষ কোনো প্রতিক্রিয়া দিল না নাফিয়া। বেকুবের মতো হাসলো, বলল, বেস্ট অফ লাক ভাইয়া। কেন? শুনলাম আপনার অফিসে কাল প্রেজেন্টেশন, তাই শুভকামনা। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আরিফের। অতিভক্তি চোরের লক্ষণ। নিশ্চয়ই মেয়েটার মাথায় কিছু ঘুরছে। নতুন কোনো খিচুড়ি পাকাচ্ছে না তো আবার? আরিফের ঘর ভর্তি কাগজপত্র। আগামীকালের জন্য সব প্রস্তুতি শেষে ঘরের সব কাগজ গুছিয়ে নিচ্ছে বিরক্তি সহকারে। বিড়বিড় করে নির্জীব কাগজগুলোকে গালি দিল। আরিফ ক্লান্ত হয়। ঘর গোছানো শেষ করে বিছানায় পিঠ এলিয়ে দিতে না দিতে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। খুব ভোরেই ঘুম থেকে উঠে নাফিয়া। তার পুরনো অভ্যাস। স্কুলে থাকাকালীন এই অভ্যাসটি তার মাই করিয়েছে তাকে, সেটি রয়ে গেছে। সকালে সতেজ হাওয়ায় এক অপরূপ শান্তি অনুভব করে। সাথে আছে তার ছোট্ট বাগান বারান্দা। এদের সাথে সময় কাটায় একান্তে। আজও তাই। সকাল 8টা বেজে 20 মিনিট। বাড়ির নিচ থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায় নাফিয়া। আম্মা! ভয়াবহ পুরুষালী চিৎকার গগন কাঁপিয়ে তুলেছে। আওয়াজটা পরিচিত। নাফিয়ার ঠোঁটের কোণে লম্বা চওড়া হাসি ফুটল, যেন এই চিৎকারের অপেক্ষায় ছিল সে। শিরিন বেগম শাড়ির কুচি সামলে নিচে নেমে এলেন। এসে দাঁড়ালেন বাড়ির গ্যারেজে। আরিফ ফোঁস করছে, মাথায় হেলমেট, কোমরে 2 হাত রেখে বাইকের দিকে চেয়ে আছে। শিরিন বেগম তিক্ত সুরে বলে ওঠেন, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আরিফ বাইকের দিকে আঙ্গুল তাক করে প্রশ্ন করল। এই কাজটা কে করেছে আম্মা? শিরিন বেগম কালো রঙের বাইকটির দিকে তাকালেন। বিশেষ কিছু দেখতে পাচ্ছেন না। ছেলের দিকে চেয়ে বললেন, কি কাজ হয়েছে কি? আমার 30 মিনিট পর আমার প্রেজেন্টেশন। আমার বাইকের টায়ার পাঞ্চার, আর দেখে মনে হচ্ছে ইচ্ছাকৃত পাঞ্চার করা হয়েছে। শিরিন বেগম যত শুনছেন আরও রেগে যাচ্ছেন। ছেলের জবাবে বলে উঠলেন, আমি করেছি পাঞ্চার, নয়তো ঝিন ভূত এসে করেছে। খুশি? আরিফ আশাহত মুখে বলে ওঠে, আম্মা! কি আম্মা? তোর বাইক তুই জানিস, আমি কি করে বলবো কে বাইকের টায়ার পাঞ্চার করেছে? আরিফ চোয়াল শক্ত করলো। ফুসফুস করে আরো কয়েকটা নিঃশ্বাস ফেলে এই কাজ কার হতে পারে সেটা বুঝতে বাকি নেই। আরিফ চোখ তুলে তাকালো দোতলার বারান্দায়। নাকের পাটা ফুলে উঠেছে। পরপর মায়ের দিকে চেয়ে বলে ওঠে, পাশের বাড়ির ওই ডাইনি মেয়েটার কাজ এটা, আমি শিওর। তোর শিউরের গুষ্টি কিলাই। অযথা মেয়েটাকে অপবাদ দিবি না। আম্মা, আমি জানি ও করেছে এটা। গতকাল থেকে ওর ভাবসাব ভালো না। আচ্ছা ওয়েট, চলো আমরা সিসিটিভি ফুটেজ চেক করি। শিরিন বেগম হাত জোর করলেন, বললেন, তোর সিসিটিভি তুই চেক কর, আমার রুটি পুড়ে যাবে।
বলে হনহনিয়ে চলে গেলেন শিরিন বেগম। ছেলেটাকে নিয়ে পারা গেল না। এই উক্তি ছুড়ে গেছেন যাওয়ার পথে। পেছন থেকে আরিফ বলছে, আম্মা, তুমি আমাকে কোন দিন সিরিয়াসলি নেবে প্লিজ একটু দিনক্ষণ জানিয়ে দিও। আমি এলাকাবাসীকে দাওয়াত করে খাওয়াবো। ঠিক তখনই মাথার উপর থেকে এক হতাশ মেয়েলি গলা শোনা যায়। নাফিয়া মাথা দুদিকে দোলাচ্ছে আর বলছে, আরে এত সাধের বাইক কি করে হলো এটা ভাইয়া? আরিফ হাত মুষ্টিবদ্ধ করে নেয়, নিজেকে নিয়ন্ত্রণ করে, নয়তো মুখ ফুটে ভয়াবহ গালি বেরিয়ে যাবে। এক ছোটখাটো মেয়েকে এই ধরনের গালি দেওয়ার অপরাধে জেলও হতে পারে। নাফিয়া আগুনে ঘি ঢেলে দিতে ইচ্ছুক, আবার নাটকীয় সুরে বলে ওঠে, আজ তো আপনার দরকার প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনে কোনো ঝামেলা হলো নাকি? আপনার চাকরিও চলে যেতে পারে। কি ভয়াবহ ব্যাপার। আচ্ছা শুনুন, আপনি লোকাল বাসে করে চলে যান। আমি আপনার জন্য দোয়া করবো যেন আপনার চাকরি এখনই না যায়। কয়টা দিন পরে না হয়ে গেল, অন্তত এই মাসের বেতনটা তো পাবেন। আরিফ তর্জনী আঙ্গুল তুলে দাঁতে দাঁত পিষে বলল, তোমাকে আমি দেখে নেবো বেয়াদব মেয়ে। কেন, আপনি কি দিন কানা? আরিফ আশ্চর্য বনে যায়। কিসের মধ্যে কি প্রশ্ন? আশ্চর্য সুরে প্রশ্ন করলো, কি? দেখে নেবেন বলেন যে? আপনার সামনে জলজ্যান্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন না এখন? কথার মার পেঁচে পড়ে গিয়েছিল আরিফ। এতক্ষণে মস্তিষ্কে বুদ্ধি উদয় হলো। ঘুরিয়ে পেঁচিয়ে তাকে ধাঁধায় ফেলা হচ্ছে। আরিফ হাতে থাকা ঘড়িটা দেখলো, হাতে বেশি সময় নেই, আর মাত্র 20 মিনিট। এখানে 10 মিনিট অপচয় হয়ে গেছে। নাফিয়াকে অবাক করে দিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়ে বড় বড় কদম ফেলে। নাফিয়া বলল, অনুমতি ছাড়া আমাদের বাসায় ঢুকেছেন কেন আপনি? ম্যানার্স নেই? তোমার বাপকে তোমার নামে বিচার দিতে এসেছি। এসে বলবো এই বয়সে 2-3টে ছেলের সাথে প্রেম করো। নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হয়ে পাখনা গজিয়েছে তোমার। কাটাকুটির ব্যবস্থা করতে আসছি। নাফিয়া আকস্মিক ভয় পেয়ে গেল। সত্যি এই মিথ্যে কথাগুলো বাবাকে বলবে? এই লোককে দিয়ে এক বিন্দু বিশ্বাস নেই। প্রতিশোধ নিতে যে কোনো কিছু করতে পারে। লাফিয়ে উঠে পড়ে নাফিয়া। বাবা ঠিক সদর দরজার পাশে বসে চা খাচ্ছেন। যদি কোনোভাবে দরজা খুলে দেন, কি একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হবে। নাফিয়া দরজা অবধি আসতে আসতে কিছুটা দেরি করে ফেলে। ততক্ষণে দরজার সামনে মুখোমুখি দাঁড়িয়ে সিদ্দিক সাহেব এবং আরিফ। আসসালামু আলাইকুম আঙ্কেল। নাফিয়ার হৃৎপিণ্ডে ধক করে আওয়াজ উঠে। এই বুঝি বাবার কাছে মান সম্মান সব ধুলোয় লুটিয়ে গেল। নাফিয়া ওড়না চেপে ধরে। সিদ্দিক সাহেব সালামের জবাব নিয়ে বলেন, কি খবর আরিফ, সকাল সকাল এখানে? আরিফ নাফিয়ার দিকে তাকালো একবার। এই চাহনিতে নাফিয়া জান যায় অবস্থার। লোকটা কি সত্যি বলে দিবে? কিন্তু সে তো প্রেম করে না। আরিফ বিনয় সুরে বলল, সরি আঙ্কেল, সকাল সকাল বিরক্ত করার জন্য। আসলে আপনার বাইকের চাবিটা লাগতো। আমার বাইকের টায়ার পাঞ্চার হয়ে গেছে। ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে অফিসে, হাতে সময় কম। সিদ্দিক সাহেব জবাব দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি দিচ্ছি। নাফিয়া নিষ্পলক বড় বড় চোখে তাকিয়ে আছে। কানে কি বেশি শুনলো নাকি কম? লোকটা সত্যি কিছু বলেনি? এত ভদ্র হলো কি করে? নাফিয়ার বিস্ময় ভরা মুখ দেখে আরিফ চোখ ঘুরিয়ে ফেলে বিরক্তিতে। পরপর আলগোছে হাসে। ভালো জব্দ হয়েছে। মুখ জুড়ে ভয় আর ভয়। এটাই দেখতে চেয়েছিল। বাইকের চাবি নিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে পড়ে আরিফ। আজ দিন বুধবার, কিন্তু আকাশ বলছে কপালে শনি রবি মঙ্গল আছে। সন্ধ্যা করে ফিরল আরিফ। তার যথাসময়ে সন্ধ্যায় সেই বারান্দায় বসে বই পড়ে নাফিয়া। বাইকের হর্ন শুনতে শুনতে বিগত 3 মাসে অভ্যাস হয়ে গেছে। আজ বিষয় ভিন্ন। কেউ নিচ থেকে দাঁড়িয়ে বলছে, আমি জানি তুমি বারান্দায়। তোমার বাপের বাইক রেখে আমাকে উদ্ধার করো। নাফিয়া উকি দিল, বলল, যেভাবে নিয়েছেন সেভাবেই রেখে যান। চাবি কি আকাশ থেকে পড়বে? নাফিয়া ঠোঁট টিপে হাসলো। পাশে রাখা মেন গেটের চাবি উপর থেকে নিচে ফেলে দিল। সরাসরি আরিফের কাঁধে এসে পড়েছে সেটি। আরিফ চমকে উঠে সামান্য আর্তনাদ করলো। এত ভারী চাবির গোছা কাঁধে পড়ায়। কটমট চোখে উপরের দিকে তাকায়। কিছু বলে ওঠার আগে নাফিয়া বলল, আকাশ থেকেই তো পড়লো। ভীষণ ক্লান্ত আরিফ। তর্ক করার ইচ্ছা নেই আপাতত। দরজা খুলে নির্দিষ্ট স্থানে বাইক রেখে চাবি ছুড়ে দিল উপরে। ঠিকঠাক নিশানা লেগেছে। চাবি গ্রিল ভেদ করে বারান্দায় গিয়ে পড়েছে। সাথে সাথে অসভ্য শব্দটিও শুনেছে। ঘরে ঢুকতে না ঢুকে মাথায় চাপড় পড়ল। প্রথমে কাঁধে আঘাত পেল, এখন আবার মাথায়। এই চাপড় তার মমতাময়ী মা ছাড়া আর কেউ দিতে পারে না। আরিফ হতাশ চোখে তাকায় মায়ের দিকে। শিরিন বেগম তাকে শাসিয়ে প্রশ্ন করেন, বয়স কত রে তোর? মা হয়ে ছেলের বয়স জানো না? সাথে সাথে বাহুতে দ্বিগুণ জোরে থাপ্পড় মারে। আরিফ বাহু চেপে ধরল। মা তো কিছু বলা যায় না, অগত্যা চুপচাপ পরবর্তী কথার অপেক্ষা করে। শিরিন বেগম বললেন, 26 বছরের দামড়া ছেলে, ওই বাচ্চা মেয়েটার সাথে লাগতে যাচ্ছিস? ওইটা বাচ্চা মেয়ে, ওর মধ্যে 80 বছরের এক বুড়ির বসবাস। গিয়ে দেখো জিন টিন নাকি আবার। আরেকটা থাপ্পড় খাবি। ভাত খাবো আম্মা। তোর আজকে ভাত নেই। কি লজ্জায় পড়তে হয়েছে আমাদের জানিস সিদ্দিক ভাইয়ের কাছে? আমার গুণধর পুত্র তার বাড়ির দেয়ালে তারই মেয়েকে বলদ বলে সম্বোধন করে এসেছে। তোর মধ্যে কি লজ্জা বলতে কিছু নেই?
নালিশ করা শেষ, তাহলে মেয়েটাকে আজকে সাহায্য করা উচিত হয়নি। ওর বাবার কাছে ইনিয়ে বিনিয়ে মিথ্যা বললে উচিত শিক্ষা হতো। আরিফ জবাব দিল, আমার উপর পানি ফেলেছে, গাছের মাটি ময়লা ফেলেছে, চাবি দিয়ে আমার দরজায় আঁচড় কেটেছে, আজ আমার বাইকের টায়ার পাঞ্চার করে দিল। এত কিছুর পরও তুমি চাইছো আমি ওকে দেবী বানিয়ে পুজো করি? আরিফ, নাফি বাচ্চা একটা মেয়ে, ওর জন্য মায়া হয় আমার। আমাকে সারাদিন মারধর করো, আর বাহিরের মেয়ের জন্য কত দরদ। অভিমান করার ভঙ্গিতে বলল আরিফ। এসব তার নাটক, সেটি শিরিন বেগমও জানেন। আরিফের কথায় রেগে না গিয়ে হতাশ নিঃশ্বাস ফেললেন শিরিন বেগম। শান্ত গলায় প্রশ্ন করেন, ওর ডান হাত দেখেছিস? দেখবো না কেন, কিন্তু আশ্চর্য বিষয় হলো ওই হাত নড়াতে দেখিনি কখনো। কারণ ওই হাত সম্পূর্ণ অচল। আরিফের মুখে বিস্ময় কাজ করে না, এর অর্থ পুরোপুরি বুঝেনি। প্রশ্ন ছুড়ল, মানে অ্যাক্সিডেন্টে ওর ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে গেছে, মানে প্যারালাইজড। আরিফ কিছু মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়। কেন সেই হাতে কোনো নড়চড় নেই সেটি জানবার ইচ্ছা কখনোই জাগেনি আরিফের গত 3 মাসে, বুঝতেও চায়নি। শিরিন বেগম হতাশ কণ্ঠে বলেন, ছেলেদের সব ত্রুটি মেনে নেয় মানুষ, মেয়ে মানুষেরটা কি কেউ মানবে? সিদ্দিক সাহেব আর ভাবি বড্ড চিন্তিত মেয়েটাকে নিয়ে। বর্ষার ধারা ঝরছে তীব্র বেগে, পড়ন্ত বৃষ্টির ফোঁটায় গাছের পাতাগুলো যেন নৃত্যে মগ্ন। নাফিয়ার মন একান্তে আনন্দিত, একাকী মনের ভালো লাগা প্রকাশ পাচ্ছে অধর কোণে ঝুলে থাকা হাসিতে। এই হাসির পাশে কোনো মানব সঙ্গী নেই, আছে শুধু এই বাড়িধারা নৃত্য করা গাছগুলো। প্রবল বৃষ্টিতে ঝরে যাওয়া ফুলগুলো কুড়ালো নাফিয়া, সুই সুতো নিয়ে বসলো ভিজে থাকা ফুলগুলো কাঁদবে বলে। এগুলো শুকিয়ে গেলে রেসিনের সাহায্যে সংরক্ষণ করবে। সিক্ত ফুলের মালা গাঁথতে গিয়ে চিল্লানোর আওয়াজ পাওয়া গেল বাড়ির পাশের খোলা মাঠ থেকে। ছোট থেকে বড় একদল ছেলে পেলে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলছে। নাফিয়া দৃষ্টি তুলে তাকায়, তার প্রিয় দুজন মানুষ আছে সেখানে, সাদিফ আর জোহান। দুজনেই প্রতিবেশী, বয়সের তারতম্য থাকলেও ছোটবেলা থেকেই নাফিয়ার সাথে বেড়ে ওঠা তাদের সাথে 3/4 প্যান্ট আর সাদা রঙের টি শার্ট পরে আরও একজন আছে, সে হলো সবচেয়ে অপছন্দের। নাফিয়ার নজর পড়তে আরিফ কাঁধায় পিছলে পড়ে গেল। নাফিয়া হেসে ফেলে, দ্রুত ফোন বের করে এক হাতে। আরিফের অবস্থা কাদায় মাখো মাখো। নাফিয়া বেশ কয়েকটা ছবি তুলল। সাদিফ জোহান আরিফকে ধরে নিয়ে আসছে বাড়ির দিকে। ঠিক তখনই নাফিয়া বলল, ল্যাংরামের সিজন এসেছে। কাদামাখা শরীর আর মুখ নিয়ে আরিফ রাগান্বিত দৃষ্টিতে উপরে তাকায়। নাফিয়া আবারও ফোনের ক্যামেরা অন করে বলল, দেখি দেখি কাদা ভূতের কয়েকটা ছবি তুলি, এগুলো ফেসবুকে আপলোড করে মানুষকে হাসবার সুযোগ করে দিব, সোয়াব হবে আমার। সাদিফ বয়সে বড়, নাফিয়ার এই দুজনের ঠোকাঠুকি জানা আছে তার। আরিফ উত্তেজিত সুরে বলে ওঠে, ছবিগুলো ভালোই ভালোই ডিলিট করে দিও, নয়তো এমন অবস্থা করবো ফেসবুক কেন ফোন চালানোর অবস্থায় থাকবে না। ঠিক আছে, তাহলে আমি ফোনের বদলে ল্যাপটপ, ফেসবুকের বদলে ইনস্টাগ্রাম চালাবো, কেমন? জোহান বুঝতে পারলো এবার একটা তুলকালাম হবে। আরিফের কাঁধে হাত রেখে বলে, ভাই, নাফিয়া আপু পাগল, আপনি আসুন, পায়ে চোট পেয়েছেন। পাগল? ধুর বেয়াদব একটা মেয়ে। নাফিয়া চিৎকার করে বলে ওঠে, সেম টু ইউ। বলেই চলে গেল। নাফিয়া এক হাতে ফোন আর বই নিয়ে হাজির হয় বসার ঘরে। দাদি এসেছেন গ্রাম থেকে, সারাক্ষণ বসার ঘরেই থাকেন, এটা ওটা নিয়ে খুদ বের করতে থাকেন। নাফিয়া বিরক্ত হলেও নাফিয়ার মায়ের শাশুড়ির এমন কর্মকাণ্ডে কোনো আক্রোশ নেই। তার মতে এসব বয়সের দোষ, বয়স বাড়লে নাকি মানুষের মস্তিষ্ক ধীরে ধীরে অকেজো হতে থাকে। নাফিয়াকে আসতে দেখে দাদি ফোরন কাটলেন, সিদ্দিকের বউ, তোমার মাইয়ারে একটা ঘর দেখা বিয়া দিয়ে দাও জলদি। এমনি একটা হাত কাম করে না, তার মধ্যে বয়স বাড়লে ঘরের ছাদে খুঁটি দেওয়া লাগবে। বৃষ্টির দিনে মন ভালো থাকে, কিন্তু এই কথাটি নাফিয়ার মন ভারী উদাস করে দিল। এভাবে না বললেও পারত। সেই ছোটবেলার অ্যাক্সিডেন্টটা ইচ্ছেকৃত ছিল না, ভাগ্যে লেখা ছিল, হয়ে গেছে। রেশমা বেরিয়ে এলেন, শাশুড়ির সামনে 1 কাপ চা রেখে বললেন, মেয়ে যেহেতু একদিন না একদিন বিয়ে দিবই আম্মা, এমন কারো কাছেই দিব যার নাফির এক হাত অকেজো বলে কোনো সমস্যা থাকবে না। কেউ করতো না বিয়া, হাত দিয়ে জামাই সামলাইব কেমনে ঘর আর বাচ্চা? আল্লাহর ওয়াস্তে একটা ভালো ঘর পাইলেই দিয়া দিবা। ভালো করেই দিব আম্মা। এখনই উপযুক্ত সময়, ওর ভার্সিটি ছাড়াও সে দেখাইলে কথা কমু। ওর বিয়া দিলে আমার পুতের একটু শান্তি হইব, মাইয়ার টেনশনে শুকায়া কাঠ হয়ে যাইতেছে। রেশমা চুপ রইলেন না। অন্য কোনো বিষয় হলে হয়তো চুপ থাকতেন, কিন্তু বিষয়টা তার মেয়ের। তাদের ভুলের কারণে আজ তার মেয়ে আপন মানুষের কাছ থেকে দুঃখ কুড়াচ্ছে। তিনি বললেন, আপনি যেমন আপনার ছেলে নিয়ে টেনশন করেন, আপনার ছেলেও তার মেয়েকে নিয়ে টেনশন করে আম্মা, এটা পরম্পরা। দাদির মুখ কুঁচকে গেল, বোঝা যাচ্ছে তার উত্তর পছন্দ হয়নি। তিনি জবাবে বললেন, তুমি কি আমার লগে তর্ক করতেছো?
না আম্মা, আমি বোঝাতে চাইছি আমাদের মেয়েকে কেউ যদি তাদের ঘরের বউ করে নাও নেয়, আমরা আছি ওর জন্য। নিজের ঘরের পুতুল নিজের কাছেই রেখে দেব। সিনেমার ডায়লগ মারো না কি বউ? তোমরা মরার পর ওই কার ঘরে গিয়ে পড়বো? এই বিশাল জায়গা, সম্পত্তি, এই বাড়ি, এগুলো কে খাবে না? সব তো আমার নাফির, ওর বাবা নাফির জন্যই করেছেন, আরও করবেন, যেন মেয়ে যতদিন থাকে কারো কাছে হাত পাততে না হয়। এ যাত্রায় ধুমে গেলেন বৃদ্ধা। গরম চায়ের কাপ নিয়ে গটগট করে গিলতে শুরু করলেন। রেশমা মেয়ের দিকে তাকালেন। মেয়েটা কষ্ট পেলে চুপ হয়ে থাকে, কাঁদে না। মুখটা দেখতেই মায়া মায়া লাগে। রেশমা হাসলেন, বললেন, খিচুড়ি করেছি আর ডিম ভাজবো। মা জানে কিভাবে মন ফুরফুরে করতে হয়। মলিন মুখে হাসির দোল খেলে গেল। বই আর ফোনটা পাশে রেখে গেল রান্নাঘরের দিকে। বলল, মাছ নাগামরিচ দেব ডিম ভাজিতে, একদম ঝাল ঝাল, মজা হবে খেতে। রেশমা হেসে জবাব দেন, আচ্ছা ঠিক আছে, আয়। চা শেষ। দাদি উঠে ঘরের দিকে যেতে যেতে বলল, হাতে ডিম বাজবে? এত কানার কাছে ঠিকানা জানার মতো অবস্থা। নাফিয়া আবারও থেমে যায়, ঘুরে তাকায় দাদির দিকে। কে জানে কি শত্রুতা তার সাথে। রেশমা মেয়ের মাথায় হাত রেখে বললেন, তুই যা এক হাতে করছিস সেটা মানুষ দু হাতেও করতে পারে না। তুই কারো থেকে কম না, চল। আরিফ ২৬ বছর বয়সের তাগড়া যুবক, কিন্তু তার মায়ের কাছে নয়। মাঝে মাঝে মনে হয় তার জন্ম হয়েছে মায়ের হাতে মার খাওয়ার জন্যে। বৃষ্টিতে ভিজে পা মুচকে এসেছে। দরজার সামনে দাঁড়াতে শিরিন বেগম খুন্তি নিয়ে হাজির। পিঠে চাপড় বসিয়েছেন এক্সট্রা বোনাস হিসেবে। খুন্তি দেখিয়ে বললেন, তুই ঘরে ঢুকবি না আজ। আরিফ হতাশ, ভীষণ হতাশ। মায়ের কথার জবাবে বলল, তাহলে কোথায় যাব তুমি বলে দাও। জাহান্নামে যা। সরাসরি জবাব দিলেন শিরিন বেগম, ছেলেকে জাহান্নামে পাঠাতে চাইছো? তুই এসব আবর্জনা নিয়ে ঘরে ঢুকতে পারবি না, ব্যাস। পাশে দাঁড়ানো সাদিফ এবং জোহান। ঠোঁটে আসন্ন হাসি বহু কষ্টে আটকে রেখেছে। শিরিন বেগম মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। আরিফ আরো অবাক হয়। এই মায়ের মনে কি একটু মমতা নেই? ভাই, একটা বুদ্ধি দেই। আরিফ তারা চোখে তাকিয়ে জানতে চায়, কি আইডিয়া? নিচে পানির পাইপ আছে, তো গ্যারেজে গিয়ে পানি দিয়ে গোসল করে এসব কাদামাটি ধুয়ে আসেন, তাহলে যদি ঘরে এন্ট্রি পান। কথাটা খারাপ বলেনি ছেলেটা। আরিফ জবাবে বলল, তোকে দেখতে বলদ মনে হলেও কথাটা বুদ্ধিমানের বলেছিস। অপমান করলো নাকি শাবাশি দিল সেটা বুঝতে সময় লাগছে সাদিফের। অন্যদিকে জোহানের সাহায্য নিয়ে আরিফ নিচে নেমে এলো। পাইপের পানি দিয়ে গায়ের সব কাদা ধুয়ে নিচ্ছে। অনেকটা যুদ্ধ করার পর বাড়িতে ঢোকার অনুমতি পায় আরিফ। শিরিন বেগম ফুঁসতে ফুঁসতে আসলেন ছেলের কাছে। হাতে গরম সরিষার তেল, পায়ে চোট পেয়েছে ছেলে, সেবা মায়েরই করতে হবে। মালিশ করতে করতে আরিফ বলল, আম্মা, পাশের বাড়ি থেকে খিচুড়ির ঘ্রাণ আসছে। তো মানে তুমি রান্না করবে না? হ্যাঁ, করব না আবার? তোমার আর তোমার বাপের জমিদারি এখানে, আমি হলাম দাসী। আরিফ আর কোনো কথা বাড়ায়নি। এটা হয়তো মা জাতির স্বভাব। বিপদ আসবার পূর্বে ভুক্তভোগী পালালো, এমন ভাব নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আরিফ ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। ঠিক তখনই কলিং বেল বাজলো। আরিফ তপ্ত নিঃশ্বাস ফেলে দরজা খুলতে মেজাজ চড়ে বসে। নাফিয়া দাঁড়িয়ে আছে, মুখে কোনো প্রতিক্রিয়া নেই। বলল, আন্টিকে ডাকেন, কেন? মা খিচুড়ি পাঠিয়েছেন। আমার মতো এত উঁচু লম্বা একটা মানুষকে তোমার চোখে থাকে না? আমার হাতে দিয়ে দিলেই তো আর বেশিক্ষণ তোমার মুখটা দেখতে হচ্ছে না। নাফিয়া বাঁকা হেসে বলল, আপনার এই কুমড়ো পটাশের মতো মুখ দেখার ইচ্ছে আমারও নেই। যার বাড়ি তাকে ডাকেন, খাবার দিয়ে চলে যাব। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এটা আমারও বাড়ি। বাড়ি কর্তি ছাড়া আমি কারোর সাথে কথা বলি না। মেয়েটার জবান ছুরির মতো চলে, সাথে সাথে জবাব দেয় কথার। একটা শব্দ যেন জমিনে পড়ে না। দুজনের বাকবিতণ্ডার এক পর্যায়ে শিরিন বেগম এসে হাজির হলেন। নাফিয়াকে দেখে চওড়া হাসি দিয়ে বললেন, নাফিয়া, এসো, ঘরে এসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাহিরে কেন দাঁড়িয়ে আছো? এসো। নাফিয়া বিনয়ের সাথে জবাব দিল, না আন্টি, ভেতরে আসবো না। না, আজ খিচুড়ি রান্না করেছিলেন, সেটাই দিতে এসেছি। দরজা থেকে চলে যাবে, সেটা কি করে হয়? আন্টি, অন্য আরেকদিন আসবো, আজ যাই। নাফিয়া বসেনি, চলে গেছে। যার সব দায় শিরিন বেগম আরিফের উপর চাপালো। তার তর্কের কারণে মেয়েটা দরজা থেকে চলে গেছে। মায়ের কর্কশ কণ্ঠে বিশেষ গুরুত্ব দেয়নি আরিফ। তার সমস্ত লোভ এখন খিচুড়ির দিকে। প্লেটটা নিয়ে নিজের ঘরে চলে গেছে। বিছানার উপর আয়েশ করে বসলো, স্বাদ নিয়ে খাওয়া শুরু করলো। অন্যদিকে জানালার বাইরে ফোন বের করে এই দৃশ্য ক্যামেরা বন্দি করেছে। নাফিয়া চেঁচিয়ে বলল, শত্রুর বাড়ির খাবার রাক্ষসের মতো গবাগব গিলছেন। ছি। মুখে খাবার নিয়ে ঘুরে তাকায় আরিফ। আওয়াজটা এসেছে কোথা থেকে সেটি দেখতে চোখ গেল জানালা ভেদ করে পাশের বাসির জানালায়। দাঁত বের করে হাসছে মেয়েটি। রাগ হলো নিজের উপরই। খেতে বসেও শান্তি নেই। মেয়েটি যেন সিসিটিভি ক্যামেরা। মুখে থাকা অবশিষ্ট খাবার গিলে বলল,
মানুষের বাড়িতে উকিঝুঁকি দেয়া আর খাবার নিয়ে খোটা দেয়া ইতর শ্রেণীর মানুষের কাজ, যেটা অবশ্যই তুমি। মিলছে একেবারে খাপে খাপ। নাফিয়া রেগে গেল, বলল, আমাকে ইতর বললেন? আরিফ বড় একটা লোকমা মুখে তুলে মাথা দুলে হ্যাঁ বোধক উত্তর দেয়। নাফিয়া ফুঁসে উঠে জবাব দেয়, আপনি তাহলে গিরগিটি। আরিফ বাম হাত থেকে প্লেট বিছানায় রেখে থামস আপ দেখালো, বোঝালো সে মেনে নিয়েছে নিজেকে গিরগিটি হিসেবে, কোনো প্রকার কোনো আপত্তি নেই। নাফিয়া চলে যেতে নিল। আরিফ ডেকে উঠে পানির গ্লাস থেকে পানি গটগট করে গিলে বারান্দায় এসে ঢেকুর তুলে আড়মোড়া হয়ে বলে, খিচুড়ি ভালো হয়েছে। নাফিয়া ভেঙচি কেটে বলল, তো নিশ্চয়ই তোমার রান্না না? পেছন থেকে কোমরে হাত রেখে দাদি এসে হাজির হলো, বলল, হাত দিয়ে খিচুড়ি রানবো? তুমি জানো না ওই অপয়া? আরিফ থতমত খেয়ে যায়, সোজা হয়ে দাঁড়ায়, মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। নাফিয়া গোল গোল চোখে দাদির দিকে চেয়ে আছে। কথাটা খুব লেগেছে হৃদয়ে, দ্রুত স্থান ত্যাগ করলো, অস্থির লাগছে এখানে। দাদিও তার পিছু পিছু যায়, চেঁচিয়ে বলে রেশমার উদ্দেশ্যে, পোলা মানুষের লোগে এত কিসের কথা? হাত নাই আবার চরিত্রে কলঙ্ক লাগাইব নাকি তোমার মাইয়া? আরিফ কথাগুলো স্পষ্ট শুনতে পায়, বিরক্তিতে কপাল কুঁচকে গেল। অদ্ভুত মহিলা তো, এভাবে কেউ নিজের নাতনিকে এসব বলে? দেয়ালে পা ঝুলিয়ে বসে আছে নাফিয়া, হাতে কাঁচা আম মাখা কাসুন্দি আর লাল মরিচ দিয়ে ঝাল ঝাল কাঁচা আমের স্বাদ নিচ্ছে, সাথে বড় মাঠে খেলা দেখছে ভাইদের। ছোটবেলায় তার শখ ছিল ছেলেদের মতো করে ক্রিকেট খেলবে, ছোট ছোট প্লাস্টিকের ব্যাট বল দিয়ে জোহান সাদিফের সাথে খেলছেও, সাইকেল চালিয়েছে, কিন্তু সেগুলো ছোটবেলার সময়কালের সাথে অতিবাহিত হয়ে গেছে। আর তার সাথে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা, সেটার কথা মনে করতেই চায় না আর ভাবতে চায় না খারাপ সময়ের কথা। বলে সে আমের পাতে পড়লে ধরফরিয়ে উঠে নাফিয়া, পুরো বাটি উল্টে মাটিতে পড়ে গেল। বলটা কোথা থেকে এসেছে সেটি দেখতেই সামনে তাকায়, কাঁধে ব্যাট রেখে কোমর বাঁকা করে দাঁড়ালো আরিফ, জোর গলায় বলল, চন্ডাল মেয়ে এখানে থাকতে ভালো কাজ হবে কি করে? আমার 6 মিস হলো ওর জন্য। নাফিয়া কম যায় না, সাথে সাথেই বলল, আপনি যে আমার আমগুলো মাটিতে ফেলে দিলেন, সেটার ভর্তুকি কে দেবে শুনি? আম গেলে আম পাওয়া যাবে, আমার 6 কি ফিরে পাবো? খেলতে জানলে 1000টা 6 মারা যায়। তাহলে তুমি এসো, খেলে 1000টা 6 মেরে যাও। নাফিয়া আঙ্গুল দিয়ে নিজের হাতের দিকে ইশারা করে বলে, এই হাতটা চললে 6 মেরে দেখিয়ে দিতাম, বুঝলেন? আরিফ সেখানেই থেমে গেল, মুখিয়েছিল নাফিয়ার পরবর্তী কথার কড়া জবাব দেওয়ার জন্য, আর দিল না। অদ্ভুত অনুভূতি হলো তার, মেয়েটা খুব সহজে নিজের দুর্বলতার হিসেব দিয়ে দিল, সামান্য মন খারাপটুকু করলো না। চোখের মনি এলোমেলো ঘুরিয়ে বলে ওঠে, ঠিক আছে, এবার তোমার আম আর আমের বাটি নিয়ে গায়েব হও। কেন কেন গায়েব হব? মাঠ কি আপনার সম্পত্তি নাকি? আজব মেয়ে তো তুমি, মাত্র বলের বাড়ি খেলে। নাফিয়া মুখ ভেঙচি দেয়, আবার উঠে বসে দেয়ালে, সেখান থেকেই বলে, এমনিতে চলেই যেতাম, কিন্তু এখন আপনি বলেছেন তাই যাব না। আরিফের কপাল কুঁচকে গেল, আসলে আজব মেয়ে, যুদ্ধে জিততে চাওয়া মেয়ে, অযথা তর্ক করা মেয়ে। আরিফও কম যায় না, বলে ওঠে, এবার বল আমের বাটিতে নয়, সোজা মাথায় পড়বে। পড়ুক। মেইন রোডে পাগল দেখেছো না? সেই মহিলা পাগল হলো কি করে জানো? একদিন এক মাঠে ক্রিকেট খেলা দেখছিল, সেখান থেকে বল এসে তার মাথায় পড়ে। এরপর কি হচ্ছে সেটা তো জানোই। ছোটবেলায় এসব গল্প ঠাকুরমার ঝুলিতে শুনতাম, এই লোক আমাকে বাচ্চাদের গল্প শুনিয়ে তাড়াতে চাইছে। বলেই হেসে ফেলে নাফিয়া। আরিফ লম্বা নিঃশ্বাস টেনে ছেড়ে দিল, নিজেকে শান্ত করলো। তর্ক এভাবে চলতে থাকলে অনেক দূর গড়াবে, বড় হিসেবে তার পা পিছিয়ে নেওয়া উচিত। এনার্জি নেই এতটা, সব শক্তি ক্রিকেটে চলে গেছে। আরিফ আর কিছু বলল না, সাদিফের হাতে ব্যাট দিয়ে বাড়ির দিকে চলে গেল। নাফিয়া বলল, হার মানলেন তাহলে? আরিফ এক পলক তাকালো নাফিয়ার দিকে, কিন্তু কিছু বলল না। হুট করে নাফিয়ার যেন কি হলো, আরিফের সামনে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ল, এই আপনি কি মাইন্ড করলেন? আরিফ অবাকের চরম সীমায়, ছোটখাটো পুচকে মেয়েটার গোলগাল গালের দিকে তাকিয়ে বুকে হাত বেঁধে ফিরতি প্রশ্ন করে, মাইন্ড করলেই বা কি আসে যায় কিছু? নাফিয়া খানিক ঠোঁট উল্টে জবাব দেয়, না, কিছুই তো আসে যায় না। তাহলে কেন জিজ্ঞেস করছো? এমনিতেই। যাই হোক, আপনি মাইন্ড খেয়ে বসে থাকুন, আমার কি। এক্স্যাক্টলি, এটাই তোমার আসল রূপ। বেশি ভালো সাজতে আসবে না। আমি ভালো, বুঝলেন? আরিফ মাথা দুদিকে দুলিয়ে বলে, না, বুঝলাম না। বারান্দা থেকে আবার চেঁচামেচির আওয়াজ পাওয়া গেল, দাদি ডাকছে, কি সব যেন বলছে নাফিয়ার উদ্দেশ্যে। আরিফ নাফিয়া দুজনাই তাকালো, নাফিয়ার মুখটা লটকে গেল। আরিফ বিরক্তির সহিত তাকায়, বৃদ্ধা মহিলা ক্যাটক্যাট করছে বারান্দায় দাঁড়িয়ে, ভঙ্গি দেখে মনে হচ্ছে না ভালো কিছু বলছে। নাফিয়া দ্রুত পায়ে এগোতে চায় বাড়ির দিকে, সন্ধ্যা নামছে। আরিফ নাফিয়াকে ডেকে বলল, মহিলার মাথায় সমস্যা আছে, ডাক্তার দেখাও। কার কথা বলছেন? অবুঝ ভঙ্গিতে ফিরে তাকিয়ে প্রশ্ন করে নাফিয়া, তোমার ওয়ান অ্যান্ড অনলি দাদি। আপনি আমার দাদি সম্পর্কে এভাবে কেন বলছেন?
আরে বাবা, উনি তোমাকে অপয়া রাখে আর তোমার তার প্রতি কত দরদ। আমার দাদি আমাকে যা ইচ্ছে তাই বলবে, তাতে আপনার কি? আরিফ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে ওঠে। কেউ একজন সত্যিই বলেছে, দুনিয়াতে ভালো মানুষের ভাত নেই। সন্ধ্যার আজান পড়তে না পড়তে ড্রয়িং রুমে হাজির জমিলা বেগম। ছেলের সামনে নাতনির এ কাজ ও কাজে ঝুলি খুলে বসেছেন। কান ঝালাই করার উদ্দেশ্যে বসেছেন তিনি সিদ্দিক সাহেবের। দরজার একপাশে দাঁড়িয়ে নাফিয়া সবটাই শুনছে নিঃশব্দে। জমিলা বেগম পান চিবোতে চিবোতে বললেন, দেখ সিদ্দিক, তোর মায়ের লক্ষণ ভালো না। পাশের বাড়ি পুলার লগে এত কিসের আলাপ? সিদ্দিক সাহেব নির্বিকার তাকালেন মায়ের দিকে, সাথে সাথে দৃষ্টি যেন দরজার দিকে। মেয়েটা বিরস মুখে দাঁড়িয়ে দেখছে, শুনছে। সিদ্দিক সাহেব গম্ভীর সুরে জবাব দেন, কোনো দরকারের কথা বলতেই পারে মা, তাছাড়া আরিফ ভালো ছেলে। আজকালকার পোলাপানের চরিত্র আমার ভালোই জানা আছে। মা, আপনি ভুলভাল ভাবছেন। কি এর বুলবার? ওরে বিয়া দিয়া দিবা? লুলাটুন্ডা মাইয়া কে নিব? আমার কাছে ভালো বিয়ের ঘর আছে। সিদ্দিক সাহেবের মুখ ভর্তি গাম্ভীর্য। একদিকে মা, আরেকদিকে মেয়ের সাথে অতিরিক্ত সংযম নিয়ে মায়ের সাথে অতিরিক্ত সংযম নিয়ে কথা বলছেন, এড়িয়ে যেতে চাইছেন বিষয়টা। নাফিয়ার মা এগিয়ে এলেন, তিনি বললেন, মা নাফি, আমার আপনার কারোরই ক্ষতি করছে না, এত কেন রাগ আপনার ওর প্রতি? তেতে উঠলেন জমিলা বেগম। সোপা কম করব, ক্ষতি করে নাই ওই। আমার পোলার রক্ত গাম এক করা টাকা নষ্ট করছে। ওর চিকিৎসা করাইতে গিয়া গ্রামের জমিটাও বেচলু, বাপের বিটাকেও বেচে। সব ওই অফয়াটার কারণেই। সিদ্দিক সাহেবের কপালে গাঢ় ভাঁজ পড়ল। এবার শক্ত হলেন তিনি, কঠোর গলায় বললেন, আমি যেমন আপনার রক্ত, নাফিও আমার রক্ত। আপনি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেননি, অসুস্থ হলে বাবা চিকিৎসা করায়নি, আপনি রাত জেগে সেবা করেননি, তাহলে আমার মেয়ের বেলায় আমি কেন করব না? এটা কোথাকার ইনসাফ? জমিলা বেগমের চোখ বড় হয়ে গেল। জীবনের প্রথমবার ছেলে মুখের উপর জবাব দিয়েছে। হতভম্ব হলেন কিছুক্ষণের জন্য, কিন্তু থামলেন না। বললেন, তুই আমার পুলা বেটা জাত, তোরে পালছি, এখন তুই আমারে পালতেছস। আর নাফি হইল মাইয়া, পরের ঘরে যাইব। বুড়া বয়সে কে দেখব তোরে? তার মধ্যে মাইয়া অফয়া। মা থামেন আপনি দয়া করে, আমার মেয়েটা এখনো ছোট। আপনি ছেলে মেয়ের ভেদাভেদ করছেন এখন বুঝলাম। সন্তান আর বাবা মায়ের মধ্যে লেনদেনের সম্পর্ক হলো কবে থেকে? যা সত্যি তাই কইছি, মাইনা নিতে হইব। না মা, মানা যাবে না। নাফির এক হাত অকেজো হওয়ার পেছনে ও না, আমি দায়ী। আমার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে, আমি আমার মেয়েকে রক্ষা করতে পারিনি, দোষ আমার। এই দোষের কারণে আমার মেয়ের বিয়ে না হয় তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার দোষের ভর্তুকি দিব সারা জীবন। যতদিন বেঁচে আছি মেয়েকে নিজের কাছে রাখবো। যেমন আপনাকে সেবা করে সন্তানের দায়িত্ব পালন করছি, আমি বাবার দায়িত্বও পালন করব। আপনি সেটিতে বাধা দিতে পারবেন না। গানটা গাইতে গাইতে উদাসী হয়ে লাইনে থেমে গেল আরিফ। চোখ গিয়েছে পাশের বাড়ির বারান্দায়। আধারে কেউ একজন বসে আছে, হাঁটু ভাঁজ করে মাথা নুয়ে আছে, এক হাত সেই হাঁটুতে পেঁচানো। গাছপালার পাতাগুলো বাতাসে নড়ে চড়ে চাঁদের আলোকে যেন জায়গা করে দিল বারান্দায় অবতরণ করতে। আরিফ অবাক হওয়ার ভঙ্গিতে তাকায়। এতক্ষণে মানব মূর্তির হদিস পেল না সে। গলা ছেড়ে গান গেছে। তার চেয়ে আশ্চর্যের বিষয় হলো যে বসে আছে সে তো তার গান নিয়ে আজ অভিযোগটুকু করলো না। আরিফ গিটার রেখে উঠে গেল, রেলিংয়ে ঝুঁকে ডাকলো, ভূত ভেবে ইগনোর করছিলাম তোমার ছায়াকে, এখন ভয় করছে। কি বলল কিছুই মাথায় ঢুকলো না নাফিয়ার। উদাসী মুখে তাকায়, ঠান্ডা স্বরে প্রশ্ন করে, কি বললেন? নাথিং। তুমি এখানে কি করছো? দুঃখ বিলাস? নাফিয়া হুট করে মাথা তুলে বলল। আপনি আমার সাথে কথা বলবেন না প্লিজ? অবাক হয় আরিফ, নিজের ভাবমূর্তি বজায় রেখে বলল, আমার তো বয়েই গেছে তোমার সাথে কথা বলার জন্য, তুমি গায়ে পড়ে আসো ঝগড়া করতে। নাফিয়ার মুখটা চাঁদের আলোয় মলিন দেখালো। কাঁদছে বোধহয় মেয়েটি। নরম গলায় বলল, আর কখনো ঝগড়া করব না, কখনো করব না, আমি সরি। কণ্ঠে কোনো তেজ নেই, ঝগড়া ঝাঁটুকু নেই, একদম ঠান্ডা বরফের মতো কণ্ঠ। এবার আরিফ অবাকে চরম সীমায় গিয়ে পড়েই যাবে হয়তো। এতদিনে শত্রুতা একদিনে শেষ। আরিফ গম্ভীর সুরে জানতে চায়, হয়েছে কি শুনি? যুদ্ধ বিরতি কেন ঘোষণা করলে হঠাৎ? এমনিতেই। কণ্ঠ নেমে এলো আরো খানিকটা নাফিয়ার।
আরিফ নড়ে চড়ে উঠে বলে। নিশ্চয়ই তোমার দাদি উল্টাপাল্টা কিছু বলেছে। নাফিয়া অবাক চোখে তাকায়। বুঝলো কি করে? লোকটাকে দেখে তো বুঝদার মনে হয় না। ছোট্ট করে জবাব দিল। হুম, আরিফ বিশ্বাস করলো না। তার ওই মহিলার উপর এক বিন্দু ভরসা নেই। আরিফ বুঝে উঠতে পারছে না কি করবে। বাদ দিতে ইচ্ছে করলো না, কেন যেন বলল। তোমার হাত নিয়ে তোমার দাদি এত কথা শোনায় কেন? মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হতেই পারে। হুম। আরিফ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, দুহাত কচলে প্রশ্নটি করেই ফেলে। কি হয়েছিল হাতে? নাফিয়ার জলজল করা দৃষ্টি চাঁদের আলোয় পুরোপুরি স্পষ্ট হলো। আরিফের কাছে মুখ ফুলে আছে, ঠোঁটগুলো তিত্তির করে কাঁপছে। আরিফ বারংবার পলক ফেললো, আরো জোর দিয়ে জানতে চাইলো। বলো কি হয়েছিল? নাফিয়ার ইচ্ছে হলো বলতে, কেন সে জানে না। তার তথাকথিত শত্রুর কাছে উজাড় করতে ইচ্ছা হলো। কারোর সাথে তো ঠিকঠাকভাবে প্রকাশটুকু করা হয় না। নাফিয়া বলল। সেদিন আমার স্কুলের বিদায় অনুষ্ঠান ছিল, স্কুল জীবনের সমাপ্তির দিন। আমি প্রথমবার শাড়ি পরেছিলাম। 10 বছর যেখানে কাটিয়েছি সেই স্কুলকে বিদায় জানাতে যাচ্ছিলাম বাবার সঙ্গে বাইকে করে। রাস্তা ভাঙা চোরা, বৃষ্টির দিন ছিল। বাবা বাইকে নিয়ে যেতে যেতে বড় একটা খাদ ছিল সামনে। বাবা খেয়াল করেনি, বাইকের ব্রেক কষতে কষতে বাইকটা খাদে পড়ে, আর আমি ডান দিকের রোড ডিভাইডারের উপর। হেঁচকি উঠে গেল নাফিয়ার। আরিফ তাড়াহুড়ো করে বলে বসে। আচ্ছা থাক, আর বলতে হবে না। আমার হাতটা। বলেই মুখ চেপে কেঁদে উঠল নাফিয়া। আরিফ বিচলিত হয়, কি করবে এখন? ওই মেয়ের কান্না কি করে থামাবে? আরিফ বলল। তুমি বেঁচে আছো, এটা কি বড় বিষয় নয়? এভাবে বেঁচে থেকে কি লাভ? কত কথা শোনায় আমাকে দাদি। ওনার কাজই এটা। বুড়ো বয়সে মাথার বাত্তি ফিউজ হয়ে গেছে। তুমি কান্না থামাও বলছি। আমার কান্না থামছে না, খারাপ লাগছে আমার। অবলীলায় আদুরে গলায় বলে উঠল নাফিয়া। আরিফের অদ্ভুত রকমের খারাপ লাগায় ভরে ওঠে মন। মাথা চুলকাতে লাগলো। পরপর ফটাফট বলে ওঠে। আইসক্রিম খাবে? নাফিয়ার কান্না থেমে যায়। ভেজা চোখে বিষম খেয়ে তাকায়। সে কান্না করছে আর এই লোক তাকে আইসক্রিম অফার করছে। আরিফ বলল। এখানেই বসো, আসছি। দ্রুত কদমে গেল, আবার ফিরেও এলো হাতে আইসক্রিম। নাফিয়া আরো বিষম খায়। রেলিং থেকে উপর হয়ে এগিয়ে দিল, বলল। ধরো। রাতে কাজ করতে করতে খেতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোমার মতো দুঃখিনীকে দেয়া উত্তম। নাফিয়া আইসক্রিম না নিয়ে তাকিয়ে আছে। অধৈর্য হয়ে উঠল আরিফ, বলল। নিচ্ছ না কেন? যতদূর জানি তোমাদের মতো বাচ্চাদের এসব পছন্দ। আপনি আমাকে আইসক্রিম দিচ্ছেন? এটাও সম্ভব? অসম্ভবকে সম্ভব করা আরিফ ইন্তিশারের কাজ। এবার নাও, আমার অনেক কাজ পড়ে আছে। নাফিয়া হাত বাড়িয়ে আইসক্রিম নিল। আরিফ সোজা হয়ে দাঁড়ায়, বলে। গেলাম। বলে হাঁটা শুরু করলো আরিফ উল্টো ঘুরে। নাফিয়া ডাকলো। শুনুন। বলো। ধন্যবাদ আপনাকে আমার কথাগুলো শুনবার জন্য, আর সরি আপনার সাথে ঝগড়া করার জন্য। আজকের পর থেকে আপনাকে জ্বালাবো না, আর তর্কও করব না। অথচ আরিফ চলে যাচ্ছিল, সে থেমে আছে। নাফিয়া গেছে। আরিফ কি যেন ভাবলো কিয়ৎক্ষণ, এরপর নিজেও চলে গেল ঘরে। শুয়ে পড়লো বিছানায় উবু হয়ে। ফোন হাতে নিয়ে দেখলো রাত 12:30। আচমকা মস্তিষ্কে হানা দিতে শুরু করলো ওই বাচ্চা মেয়েটার কান্না। তার কাছে নাফিয়া বাচ্চায়, বয়সে অনেকটাই ছোট। জীবনে হয়তোবা অনেক কিছু পাবার বাকি, কিন্তু আরিফের মধ্যে এক অদ্ভুত খারাপ লাগা কাজ করতে শুরু করে। এতদিন যে মেয়েটিকে চণ্ডাল বলে সম্বোধন করেছে, তার জন্য মায়া হচ্ছেই বা কেন? রাতের আরো কিছু মুহূর্ত পেরিয়ে যাওয়ার পর ফোন হাতে নেয় আরিফ। কোনো ভাবনা চিন্তা ছাড়াই নাফিয়ার ফেসবুক আইডি খুঁজে বের করলো। সঙ্গে সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো তার অ্যাকাউন্টে। এরপর অপেক্ষা করলো কিছুক্ষণ। ঠিক আধা ঘন্টা পরে একসেপ্ট হয়েছে ফ্রেন্ড রিকোয়েস্ট, সাথে সাথে মেসেজও এসেছে। আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কেন দিলেন? তুমি একসেপ্ট কেন করলে? কেন দিয়েছেন সেটা জানার জন্য। হাসলো আরিফ, জবাবে লিখলো। নাফি, তোমার বয়স কম। এই বয়সে দুঃখ জমিও না। দুঃখ খুব সহজেই কিনতে পাওয়া যায়, কিন্তু সুখ দুর্লভ। এটা বলার জন্যই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি। গুড নাইট। সূর্য গগন পোড়াচ্ছে, সাথে জমিনে থাকা মানব জাতিকেও। চলাচল করা মানুষের মাঝে অস্থিরতা, ক্লান্তি, কিন্তু জীবিকা নির্বাহ করতে হবে। এই সূর্যের তেজকে উপেক্ষা করে হাঁটতে হবে। কেউ যাচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আবার কেউ বা কাজে। বাস স্টপে দাঁড়িয়ে নাফিয়া। পরপর 3টে বাস মিস হলো। এটা প্রায় সময় হয় তার সাথে। মানুষ ঠেলে ধাক্কা দিয়ে বাসে উঠে পড়ে। পারে না শুধু সেই। সূর্যমামা মাথার উপর বিরাজমান, কপালে চুল লেপটে গেছে ঘামে। ক্যাম্পাসে যেতে হবে, আজ পরীক্ষা আছে, কিন্তু কিছুতেই যে বাস ধরতে পারছে না। ক্লান্ত নিঃশ্বাস ফেলতে না ফেলতে কানের কাছে জোরে কেউ হর্ন দিল। নাফিয়া কান চেপে ধরে, ভোরকে পাশে তাকায়। হেলমেটের গ্লাস তুলে আরিফ বলল। কি অবস্থা? মশকরা করছে নাকি মাঝ রাস্তায়? নাফিয়া তেড়ে যাচ্ছিল তীক্ষ্ণ জবাব দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু হুট করে মনে পড়ল গত রাতের কথা। সে বলেছিল ঝগড়া করবে না। দমে গেল, সাথে সাথে মুখ ঘুরিয়ে অন্য পাশে চেয়ে রইল। আরিফ বাইক এগিয়ে নাফিয়ার সামনে দাঁড় করিয়ে বলে। কানে শোনো না? না। শ্রবণ শক্তি লোপ পেয়েছে হয়তো গরমে। নাফিয়া উত্তর দিল না। আরিফ হেলমেট খুলে রাখে, চুলে হাত চালিয়ে বলল।
ক্যাম্পাসে যাচ্ছ? হ্যাঁ, বাস তো নেই। এসে যাবে। আরিফ ঠোঁট কামড়ে ভাবলো, বলল। নামিয়ে দিব? নাফিয়া ঘুরে তাকায়, চোখ যায় বাইকে। শরীরে কেমন যেন একটা ঝাঁকুনি দিল। সেদিনের কথা মনে পড়ে গেছে। অ্যাক্সিডেন্টের পর থেকে বাইকে চড়েনি সে। কেমন যেন ফোবিয়া হয়ে গেছে। দু এক কদম পিছিয়ে বলল। না, একদম না। নাফিয়াকে ভিতর দেখে আরিফ বলল। কেন দেরি হচ্ছে না? আমি বাইকে চড়বো না, একদম চড়বো না। আরিফের বুঝতে বাকি নেই ঘটনা কি। সে বলল। উঠে বসো, হেলমেট দিচ্ছি। বললাম তো যাব না। উঠো নাফি। না। আরিফ শক্ত দৃষ্টিতে তাকায়। মুখটা গাম্ভীর্যে ভরে উঠল। কথা মানানোর জন্য এই রূপ যথেষ্ট। আরিফ রাগী সুর টেনে বলে উঠে। ভয় ভাঙাবো তোমার, দ্রুত এসো। আপনাকে আমি কি বলছি বুঝতে পারছেন আপনি? এক লাইন বেশি বুঝতে পারছি। উঠে বসো নাফিয়া, আমি কথাটি আরেকবার বলবো না। তুলে নিয়ে যাব, হারি আপ। আমি মরেই যাব ভয়, প্লিজ জোর করবেন না। ফালতু কথা বলবে না। সারা জীবন ভয় নিয়ে থাকবে? ভয় নিয়ে থাকলে সুস্থভাবে বাঁচতে পারবে না। আমার রাগ উঠার আগে উঠে বসো। 1 থেকে 3 গুনছি। কথা বলার সাথে সাথে আরিফ 1 2 বলে গুনতে শুরু করলো। নাফিয়া কেঁপে উঠছে বারবার। কম্পিত হাতে হেলমেট নেয়। মাথায় দিতে দিতে গলাটা শুকিয়ে যাচ্ছে যেন। হেলমেট অ্যাডজাস্ট করতে পারছে না ভয়। আরিফ হাত এগিয়ে হেলমেট ঠিক করে দেয়, বলে। এবার উঠো। আরিফ পেছনে থাকা ব্যাগ সামনে আনে। নাফিয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও উঠে বসলো। আরিফ ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দিল, বলল। খাও আগে। পানি খেয়ে যেন জীবন ফিরে পেয়েছে। পানিকে বারণ করলো না, গটগট করে গিলল। গলাটা শুকিয়ে যাচ্ছিল। আরিফ আবারও বলে ওঠে। শোনো, ভয় পাওয়ার কিছুই নেই। আমি ধীরে চালাবো, ধরে বসো। এক হাতে কিভাবে ধরে বসবো? আরিফ বিষয়টা নিয়ে আগে ভাবেনি, মাথায় ছিল না একদম। হুট করে বলে উঠল। নামো। আবার নেমে যাব? হ্যাঁ, নেমে আমি যেভাবে বসেছি সেভাবে বসো। রেগে রেগে আদেশ ছুড়ে চলেছে। হলো কি তার? এভাবে কথা কখনোই বলেনি আগে। তাদের তর্কের সময়ও না। এত যন্ত্রণা ভালো লাগছে না নাফিয়ার। নেমে গিয়ে আবারও বসলো ছেলেদের মতো করে। অদ্ভুত লাগছে। পা ঢেকে নেয় অন্যার সাহায্যে। আরিফ পেছনে ফিরে বলে। এইবার এক হাতে আমাকে ধরে বসো। না, আপনাকে ধরবো না। সাথে সাথে জবাব দিল নাফিয়া। কেন, আমার গায়ে কি পোকা ধরেছে? হ্যাঁ। আরিফ নাফিয়ার হাত নিজের থেকে টেনেই কাঁধে রাখলো। নাফিয়া ভড়কে ওঠে। সাথে সাথে অন্য পাশ ঘুরে আরেক হাত টেনে কাঁধে রাখলো। প্রথম স্পর্শ অনুভব করতে পারলেও দ্বিতীয়টা পারেনি। দ্বিতীয় হাত কিছুই অনুভব করতে পারে না। হাত সরাবে না। বাইক চলতে শুরু করেছে। নাফিয়া চোখ বন্ধ করে নেয়। দোয়া দূরত পড়তে শুরু করলো। এক হাতে শার্ট খামচে ধরে আরিফের। আরিফ জবাব দেয়। ভয়ের কিছু নেই, চোখ খুলো। আপনি চুপ থাকুন। বেয়াদব মেয়ে। যে বলে সেই। আরিফ প্রত্যুত্তরে কিছু বলে না, হেসেছে শুধু। ছোটবেলায় এই প্রচলন ছিল, কেউ কাউকে খারাপ কিছু বললে এই উত্তর আসতো, যে বলে সেই। নাফিয়ার ভার্সিটি বাড়ি থেকে 40 মিনিটের দূরত্বে। বাইক চলছে 10 মিনিট যাবৎ। নাফিয়ার মধ্যে কোনো নড়চড় নেই। খিচে চোখ বন্ধ করে আছে, শক্ত হয়ে বসে আছে, মুখ জুড়ে ভয়ের ছাপ। আরিফ দেখলো তাকে। চলন্ত বাইকে আওয়াজ উঁচিয়ে বলল। চোখ খুলো। আবার করে। চোখ খুলো বলছি। আপনি এমন কেন করছেন? এত কথা শুনতে চাইনি, চোখ খুলো। নাফিয়া ধীরে ধীরে চোখ খুলে তাকায়। বাতাসের ঝাপটা এবার চোখেও লাগলো। খামচে ধরলো আরিফের শার্ট আরো শক্ত করে। আরিফ বলে ওঠে। শার্ট ছিঁড়ে ফেলার ইচ্ছা আছে আমার। ছিলে তোমাকে নিয়ে নতুন একটা কিনিয়ে নেব। আমার ভয় করছে তো। ভয়কে জয় করো। ডায়লগ মারা বন্ধ করে আমাকে নামিয়ে দিন দ্রুত। মাঝ রাস্তায় নামিয়ে দিব? এই না, তুমি তো বললে। বলেছি ক্যাম্পাসে নামিয়ে দিতে। লুকিং গ্লাসে ভীত কুকড়ে থাকা নাফিয়াকে দেখে হাসছে আরিফ। যথাসম্ভব ধীরে চালাচ্ছে, যেন সে ভয় না পায়। হুট করে মাথায় একটা বিষয় এলো। মা ব্যতীত কোনো নারী তার বাইকের সিটে আজ অব্দি জায়গা পায়নি। নাফিয়ায় প্রথম। ভ্রুযুগল উঁচু করে আরিফ। কোথায় ভেবেছিল বউকে বসাবে, সেখানে বসে আছে অসভ্য একটা মেয়ে। ক্যাম্পাস গেটের সামনে আসতে লাফিয়ে নেমে যায় নাফিয়া, যেন জানে পানি এলো মাত্র। দাঁড়িয়ে লম্বা নিঃশ্বাস ফেললো। তোড়জোড় শুরু করলো। হেলমেট খুলবে বলে পারছে না সেটিও। আরিফ হতাশায় দুদিকে মাথা দুলিয়ে হাত এগিয়ে দিল, বলল। একটা কাজ পারো না, পারো শুধু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে। ঠোঁট টিপে দাঁড়িয়ে রইল নাফিয়া। জবাব দিল না কোনো। মনে অন্য একটা কথা ঘুরপাক খাচ্ছে। বলবে কি বলবে না ভাবতে ভাবতে মুখের সামনে তুড়ি বাজায় আরিফ। বলে। কে? শুনুন, আপনি আমাকে নামিয়ে দিয়েছেন তার জন্য ধন্যবাদ, কিন্তু আমি আর আপনার সাথে ঝগড়া তো দূরে থাক, কথাও বলতে চাই না। আপনাকে অপমান করছি না, কিন্তু আমার দাদি বিষয়টা খারাপ চোখে দেখছেন। আমি চাই না। থামো, তোমার এক্সাম শেষ কখন? নাফিয়াকে থামিয়ে দিয়ে আরিফ প্রশ্ন করে। নাফিয়া অবাকের সুরে শুধায়। কেন? প্রশ্নের বিপরীতে প্রশ্ন কেন করো? জানতে চেয়েছি, জবাব দাও। একটাই শেষ, কিন্তু কেন? আমার কাজ শেষ 12:30টায়। এখানেই দাঁড়াবো আমি, সোজা চলে আসবে। অর্ডার দিচ্ছেন নাকি হুমকি? দুটোই। আমি আপনার সাথে যাব না। তোমার দাদি এমনিতেই বিষয়টা খারাপ ভাবে নিচ্ছে,
আমি যদি আরো ইনিয়ে বিনিয়ে বলি আমি প্রেম করি, তাহলে বিষয়টা কেমন হবে বলো তো? ছি, ছি মানে? আপনার সাথে প্রেম অসম্ভব। আমরা তো সত্যি সত্যি প্রেম করছি না, কিন্তু তোমার দাদি জানবে করছি। এখন চয়েস তোমার। আসি আমি, যা বলেছি মনে থাকে যেন। আরিফের কাজ দ্রুতই শেষ হলো। তখন 11:45। বাবা ঢাকার বাহির থেকে কিছু প্রয়োজনীয় কাগজ পাঠিয়েছেন। ব্যবসার কাজে তিনি ঢাকার বাইরে থাকেন সপ্তাহে 4 দিন, বাকি 3 দিন বাড়িতে। বয়স হওয়া সত্ত্বেও এখনো ভীষণ ফিট আতাউর সাহেব, অথচ ছেলে তার বাবার কাছেও যেতে পারেনি। 9টা থেকে 5টা অফিস করে এই বয়সে হাঁপিয়ে যায়। পার্সেল নিয়ে রওনা হতে গিয়ে মনে পড়লো এই অসভ্য মেয়েটাকে নিয়ে যেতে হবে। হয়তো বাসের আশায় রাস্তায় হাঁ করে দাঁড়িয়ে থাকবে অধমটা। এসব বিড়বিড় করতে করতেই বাইক স্টার্ট দেয়। আধা ঘন্টার মধ্যে এসে পৌঁছায় নাফিয়ার ক্যাম্পাস গেটে। হাত ঘড়িতে দেখলো অনেকটা সময় বাকি এখনো তার পরীক্ষা শেষ হতে। গাছের নিচে বাইক পার্ক করলো। অপেক্ষা ছাড়া আর কি বা করার আছে। পাশে ঠান্ডা ঠান্ডা গ্যান্ডারি শরবত বিক্রি হচ্ছে। আপাতত এটাই উপায় এই সময় পার করা। সানগ্লাস চোখে দিয়ে কনুই ঠেকিয়ে আয়েশি ভঙ্গিতে বলল, মামা, 1 গ্লাস শরবত দাও। সেই 1 গ্লাস শেষ হওয়ার সাথে সাথে আরেক গ্লাস দিবে, কোনো থামাথামি চলবে না। গুনে গুনে 5 গ্লাস শরবত শেষ হয়েছে। দোকানি শরবত দিতে দিতে ক্লান্ত, সাথে আলাপ চলছে তাদের। আরিফ নানান প্রশ্ন করছে তাকে তার জীবন নিয়ে। এক পর্যায়ে মামা বলল, প্রেমিকার জন্য অপেক্ষা করছেন মামা? আরিফ ফিক করে হেসে উঠে প্রেমিকা না মামা, যার জন্য অপেক্ষা করছি সে আমার শত্রু। অবাক হলেন। তিনি বললেন, শত্রু লেগে কেউ এই গরমে অপেক্ষা করে? আরিফ স্মিত হেসে জবাব দেয়, আমার শত্রুটা একটু ছোটখাটো, নাজুক, বেচারির প্রতি মায়া হচ্ছে আজকাল, তাই আর কি। দেখবেন এমনি একদিন শত্রু থেকে প্রেমটা হয়ে যাইব। আরিফ তাকায় তার দিকে, ভ্রুদয় নাচিয়ে প্রশ্ন করে, তাই নাকি? হ্যাঁ, দেখেন না, নাটক সিনেমায় এমনই হয়। আমার বেলায় হবে না মামা। হইব, দেখেন আপনি। আমি কইলাম, আপনি যেমনি অপেক্ষা করতেছেন অমনি প্রেমিক পুরুষরা করে। মামার কথা শেষ হতে না হতেই সামনে তাকালো আরিফ। তার বলা কথা নিয়ে ভাববার সময় পায়নি। সামনে থাকা ক্লান্ত শুভ্র বদনে চোখ গেল, দৃষ্টি প্রখর তার। রোডের অন্য পাশে নাফিয়ার একেবারে স্পষ্ট ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে একা মেয়েটা খুঁজছে কাউকে, নিশ্চয়ই আরিফকে। আরিফ কিছুক্ষণ নীরবে নিভৃতে তাকিয়ে নাফিয়ার চঞ্চলতা দেখলো। হুট করে লম্বা নিঃশ্বাস ফেলে হাত তুলে ডাকে, চিৎকার করে বলে, আমি এখানে। শব্দ শুনে নাফিয়া সামনে তাকায়। তাড়াহুড়ো কদম ফেলে রোড পার করে এলো। এসে মুখ কুঁচকে ফেলে। আরিফ বাইককে ঠিক হয়ে বসলো। নাফিয়ার দিকে হেলমেট এগিয়ে দিয়ে বলল, অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি, এবার তুমি আমাকে লাঞ্চ করাবে। নাফিয়া জবাব দিল, পড়াবো না। হুস, উঠো তাড়াতাড়ি। বাইকে যাওয়া কি অনেক জরুরি? না, তোমার জন্য হেলিকপ্টার আনাই? আরিফ ব্যঙ্গ করলো। নাফিয়ার মুখটা আরো ঝুলে যায়। কেন যেন না শব্দটা তার মুখ দিয়ে বেরোতে চায় না। অন্যরা সবসময় তার উপর ইচ্ছা চাপিয়ে দিয়েছে, সে মেনে নিয়েছে, নীরবে প্রতিবাদ করতে পারেনি, যেমন এখন আরিফ। নাফিয়ার নিরীহ মুখখানা দেখে আরিফ বলল, আমার সাথে তোমার সম্পর্ক সাপে নেউলের হতে পারে, কিন্তু ট্রাস্ট মি, তোমার ভালোর জন্যই জোর করে তোমাকে বাইকে নিয়ে যাচ্ছি। ভয় না কাটালে সারা জীবন ট্রমাতে থাকবে। নাফি, ভয় একবার কেটে গেলে রিলিফ পাবে। নাফিয়া চোখ তুলে তাকায়। অনিচ্ছা থাকা সত্ত্বেও হেলমেট পরলো, কিন্তু লক করতে পারল না। নিজে থেকে এগিয়ে গিয়ে বলে, এটা লাগিয়ে দিন। আরিফ নাফিয়ার আবদার আর বোচা মুখখানা দেখে আলগোছে হাসে। সাহায্য চাইছে মুখ লটকে। সুন্দর করে নিজে থেকে এসে আবদার করে বসলো। জমিলা বেগম অনেকক্ষণ যাবৎ কারোর সাথে ফোনে কথা বলছেন, মুখখানা উজ্জ্বল তার। নিশ্চয়ই তার পছন্দের কারোর সাথে কথা বলছেন। নাফিয়া ঘরে ঢুকতে তিনি চেঁচিয়ে বললেন, এই সিদ্দিকের বউ, তোমার মাইয়ের এই শুক্রবারে ছেলে পক্ষ দেখতে আইব, আয়োজন শুরু করো। নাফিয়া সবে মাত্রই ঘরে ঢুকছিল। কথাটা শুনে থম মেরে গেল। রেশমা বেগম এ যাত্রায় রেগে গেলেন, বললেন, মা, আপনি আমাদের জিজ্ঞেস করেছিলেন? তোমাগর থেকে এখন আবার অনুমতি নিতে হইব নাকি? আমরা নাফির বাবা মা, অনুমতি নেওয়া কি জরুরি না? এসব নয়া যুগের কথা আমার লগে কয়ে লাভ নাই। আমি কথা দিয়ে ফেলছি, ওরা আইব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।